ওটা ছিল একটি অত্যন্ত সুন্দর এবং ঘন জঙ্গলের মাঝে তৈরি বিশাল জলাশয়। সেই জলাশয়ের জল রং বেরঙের রশ্মিতে ঝলমল করছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো এবং মুহূর্তের মধ্যে সেই জলাশয়ের তীরে রং বেরঙের আলোয় একটি সাদা সোনার হাঁস প্রকট হলো। তার প্রকট হতেই জলাশয়ের ধারে একটি অত্যন্ত সুন্দর পদ্ম ফুল ফুটলো। দূর থেকে রাজ্যের মন্ত্রী এই দৃশ্য দেখছিলেন। আরে, এটা তো সেই জাদুকরি জলাশয়। শুনেছিলাম যে এখানে নাকি প্রতি 100 বছর অন্তর একটি করে জাদুকরি পদ্ম ফুল ফোটে এবং সেই ফুলের সাথে একটি সোনার হাঁসও প্রকট হয়। আমি তো এতদিন এই কথাগুলোকে মজাই মনে করতাম, কিন্তু এটা তো দেখছি সত্যি কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই ফুল ফোটার জন্য তো এখনো 20 বছর বাকি ছিল। এটা 20 বছর আগে কিভাবে ফুটে গেল? না না, আমাকে এখনই এই কথা মহারাজকে জানাতে হবে। এই বলে মন্ত্রী তার ঘোড়ায় সওয়ার হলেন এবং সোজা রাজমহলের দিকে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যে মন্ত্রী রাজমহলে পৌঁছে গেলেন। রাজা সুরাজ মন্ত্রীকে দেখে হাসলেন। কি ব্যাপার মন্ত্রীজি, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো খুবই বিচিত্র দৃশ্য দেখে এসেছেন। আপনি জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন, তাই না? আপনি একদম সঠিক আন্দাজ করেছেন মহারাজ। আমি আজ একটি অত্যন্ত বিচিত্র দৃশ্য দেখেছি। সেই বিষয়ে জানাতেই তাড়াতাড়ি চলে এলাম। তাহলে সেই বিচিত্র দৃশ্যের বর্ণনা আমাদের সামনে এখনই করা হোক। মহারাজ, আমি জঙ্গলে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আমি জাদুকরি জলাশয় পর্যন্ত পৌঁছে গেলাম। সেখানকার ব্যাপারে ছোটবেলা থেকে কিংবদন্তি একটা গল্প শুনে আসছি যে প্রতি 100 বছর পর পর সেখানে একটি জাদুকরি পদ্ম ফুল ফোটে। আমি নিজের চোখে দেখলাম রং বেরঙের রশ্মিতে একটা সাদা সোনার হাঁস প্রকট হলো এবং সেই মুহূর্তে জলাশয়ের ধারে সেই জাদুকরি পদ্ম ফুলটি ফুটলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই ফুলটি 100 বছর পর ফোটার কথা ছিল, কিন্তু সেটা তো হিসেব মতো 20 বছর আগেই ফুটে গেল। এ তো বড়ই বিচিত্র কথা বললেন আপনি। আমরাও এতদিন এটাকে শুধুমাত্র একটি মিথ্যা গল্প মনে করতাম। মহারাজ, আপনি হয়তো সেই জাদুকরি ফুলের রহস্য পুরোপুরি জানেন না। বলা হয় যে যেই নাকি সেই পদ্ম ফুলটি খেয়ে ফেলে সে নাকি অমর হয়ে যায়। এই শুনে রাজা সুরাজ চমকে গেলেন এবং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তাহলে তো আমাদের এখনই সেখানে যাওয়া উচিত। আমরাও সেই ফুলটিকে খাবো এবং চিরকালের জন্য অমর হয়ে যাব। সব সময় এই পৃথিবীতে শাসন করতে থাকবো। রাজার এই উৎসাহ দেখে রাজকুমার বিস্মিত হয়ে গেলেন। বাবা, ধৈর্য ধরুন। হয়তো আপনি এটা শোনেননি যে কিংবদন্তি অনুসারে কোনো মানুষই সেই জাদুকরি কমল ভাঙতে পারেনি। যেই চেষ্টা করেছে সেই জ্বলে ছাই হয়ে গেছে। এটা কি সত্যি মন্ত্রী? মহারাজ, আমিও তো তেমনটাই শুনেছি। রাজা সুরাজ আবার সিংহাসনে বসে পড়লেন। তাহলে তো আমরা এত বড় বিপদ নিতে পারি না। অমর হওয়ার লোভে আমরা নিজেদের জীবন তো ঝুঁকিতে ফেলতে পারি না। রাজার আদেশের পর মন্ত্রী চুপচাপ সেখান থেকে চলে গেলেন। দাসপুর গ্রামে হরিয়া নামে এক গরিব কৃষক তার স্ত্রী বিন্দিয়ার সাথে থাকত। একদিন হরিয়া খেতে কাজ করছিল, তখনই কাঁদতে কাঁদতে বিন্দিয়া এসে সেখানে পৌঁছলো। কি হয়েছে বিন্দিয়া, তুমি কাঁদছো কেন? আমাদের মেয়ে গৌরী হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। এই শুনে হরিয়া ঘাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড়লো। গৌরী অজ্ঞান হয়ে পড়েছিল। হরিয়া তাকে তুললো এবং সোজা বৈদ্যজির কুড়ে ঘরে পৌঁছে গেল। বৈদ্যজি, আমার মেয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, দয়া করে দেখুন না তার কি হয়েছে। বৈদ্যজি গৌরীর পরীক্ষা করলেন এবং গম্ভীর স্বরে বললেন, তোমার মেয়ে কি আগে থেকেই অসুস্থ ছিল? বিন্দিয়া, ও কি আগে থেকেই অসুস্থ ছিল? হ্যাঁ, কিছুদিন ধরে ঠিক করে খাচ্ছিল না এবং বলছিল সারা শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। বৈদ্যজি গৌরীকে একটি ঔষধ দিলেন। কিছুক্ষণের মধ্যেই গৌরীর জ্ঞান ফিরে এলো। তোমার মেয়ের একটা খুবই বিরল রোগ হয়েছে। এই রোগের নিশ্চিত চিকিৎসা আমার ঠিক জানা নেই।
তবে আমি চেষ্টা করতে পারি। বৈদ্যজি, তাহলে তাহলে দয়া করে এর চিকিৎসা শুরু করুন। আমার মেয়েকে যে কোনো উপায় সুস্থ করে দিন বৈদ্যজি। কিন্তু এর জন্য আমাকে বিশেষ প্রকারের ঔষধ তৈরি করতে হবে, যাতে বিরল বিরল ভেষজ উদ্ভিদ লাগবে। এই ভেষজগুলো রাজ্যের ঔষধালয়ে পাওয়া যেতে পারে, কিন্তু সেগুলোর দাম 50টি সোনার মোহরের বেশি বই কম হবে না। 50টা সোনার মোহর? বৈদ্যজি, আমার জন্য তো এটা জোগাড় করা একেবারে অসম্ভব। আমি যদি আমার জমিটাও বেচে দিই, তবুও 50টা সোনার মোহর আমি জোগাড় করতে পারবো না। এটা তো তোমাকেই ভাবতে হবে হরিয়া, যে তুমি ব্যবস্থা করবে কিভাবে। দেখো, আমার যা বলার ছিল তা সবই আমি তোমাকে বলে দিলাম। হরিয়া নিরাশ হয়ে নিজের মেয়ে গৌরী এবং স্ত্রী বিন্দিয়ার সাথে বাড়ি ফিরে এলো। তার চোখে আর্দ্র অশ্রু ছিল এবং মনে একটাই প্রশ্ন ছিল যে এখন কি করা যায়। পঞ্চাশটি সোনার মোহরের ব্যবস্থা কোথা থেকে করবেন আপনি? তুমি চিন্তা করো না বিন্দিয়া, আমি গ্রামবাসীদের কাছে সাহায্য চাইব। কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। কিছুক্ষণের মধ্যে হারিয়া ধনীরামের বাড়ি পৌঁছে গেল। সে পুরো ঘটনাটি বলল। ভাই ধনীরাম, আমার মেয়ে খুব অসুস্থ। বৈদ্যজির কাছে গেছিলাম, উনি যে ওষুধের কথা বলেছেন সেগুলো কিনতে গেলে প্রায় 50টি সোনার মোহর লাগবে। আমি খুবই গরিব, আমাকে সাহায্য করো। ওরিয়া, তুই কোনো 2 বা 3 মোহর চাইছিস না। 50টি সোনার মোহর অনেক বড় টাকা। এত সাহায্য তোকে কেউ করতে পারবে না রে। যদি কেউ তোর সাহায্য করতে পারে তো সে কেবল এই রাজ্যের রাজা সুরজ। আমার মনে হয় তোর মহলে গিয়ে মহারাজের কাছে সাহায্য চাওয়া উচিত। কে তুমি? মহারাজ, আমার নাম হরিয়া। আমি একজন গরিব চাষি। আমার মেয়ে গৌরী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বৈদ্যজি বলেছেন যে তার চিকিৎসার জন্য যে ভেষজগুলো দরকার সেগুলোর দাম 50টি সোনার মোহর। বলুন, আমার মতো গরিব কৃষক এই 50টা সোনার মোহর কোথা থেকে আনবে? দয়া করে দয়া করে আমাকে সাহায্য করুন মহারাজ। বাবা, এ খুব গরিব কৃষক, নিজের মেয়ের অসুখের কারণে ব্যাকুল। দয়া করে 50টি সোনার মোহর দিয়ে সাহায্য করে দিন আপনি। আদিত্য, তোমার মাথা কি ঠিক আছে? যদি আমি প্রত্যেককে এমন ভাবে সাহায্য করতে শুরু করি তাহলে আমার রাজকোষ তো খালি হয়ে যাবে। কিন্তু বাবা, কিন্তু ফিন্তু কিছু না। চুপ থাকো, চুপ থাকো তুমি। আমি তোমাকে এখানে এজন্য রেখেছি যাতে তুমি শিখতে পারো যে কিভাবে রাজ্য চালাতে হয়। যখন তুমি রাজা হবে তখন এই কথাগুলো তোমার কাজে আসবে, বুঝেছো? রাজা সুরজ আবার হরিয়ার দিকে তাকালো। দেখো হরিয়া, 50টি সোনার মোহর অনেক বেশি টাকা। মহারাজ, আপনার কাছে 50টি সোনার মোহর এমন আর কি বড় কথা। আমাকে সাহায্য করুন মহারাজ। হ্যাঁ জানি, কিন্তু কিন্তু আজ আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে কাল অন্য কেউ চলে আসবে, আর তারপর আমাকে তাকেও সাহায্য করতে হবে। আর এমন করলে আমার রাজকোষ তো খালি হয়ে যাবে। তাই আমি তোমাকে এভাবে সাহায্য করতে পারি না। তুমি যেতে পারো। হরিয়া হাত জোড় করল, কিন্তু রাজা সুরজের হৃদয় গলল না। অবশেষে সে অশ্রু ভরা চোখ নিয়ে সেখান থেকে চলে গেল।
নিজের বাড়ি ফিরল। তার চোখে নিরাশা ছিল। না জানি এই পৃথিবীর মানুষের কি হয়েছে, কেউ গরিবের কষ্ট ও অসহায়তা বোঝে না। মহারাজের জন্য 50টা সোনার মোহর কিছুই না, তবুও তিনি আমাকে সাহায্য করলেন না। এখন আমি মেয়েটাকে নিয়ে কি করি? গড়িয়া কেঁদে ফেলল। তখনই তার মেয়ে গৌরী সেখানে এসে পৌঁছালো। বাবা, অশ্রু ফেরো না। আপনাকে এখন কারোর কাছে হাত পাতার দরকার নেই। আমার বিশ্বাস যে আমার অসুখ নিজের থেকেই ঠিক হয়ে যাবে। এই বলে গৌরী শান্ত স্বরে চলে গেল এবং নিজের ঘরে পৌঁছালো। সেখানে পৌঁছে সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ধীরে ধীরে তার চোখ লেগে গেল। কিছুক্ষণ পর তার ঘুম একটি অদ্ভুত জায়গায় ভাঙল। গৌরী নিজের চোখ খুলল তো দেখল যে সে একটি সুন্দর সবুজ জঙ্গলে ছিল। সে আশ্চর্যের সাথে চারপাশে দেখল। কি, আমি তো নিজের বাড়িতে শুয়েছিলাম, এখানে জঙ্গলে কি করে এলাম? হঠাৎ তার নজর সামনে পড়ল। সেখানে একটি বিশাল জলাশয় ছিল, যার ধারে একটি সাদা পদ্ম ফুল ফুটেছিল। সেই ফুলের পাশে একটি সাদা হাঁস দাঁড়িয়েছিল, যে গৌরীর দিকে দেখছিল। আমি জানি তুমি অসুস্থ গৌরী। তোমার রোগের চিকিৎসা এই পৃথিবীর কোনো ভেষজ দিয়ে হতে পারে না। তোমার চিকিৎসা কেবল এই সাদা পদ্ম ফুলে আছে। একে খোঁজো আর পূর্ণিমার রাত হওয়ার আগে এটিকে পেয়ে যাও। এই ফুল প্রতি 100 বছর পর ফোটে, কিন্তু এইবার 20 বছর আগেই ফুটে গেছে। এই বলে হাসটি মিলিয়ে গেল। পরের মুহূর্তে গৌরীর ঘুম ভেঙে গেল। তার কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল। সে দৌড়ে নিজের বাবার কাছে পৌঁছালো। বাবা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। একটা হাঁস আমাকে বলেছে যে আমার রোগের চিকিৎসা কোনো ভেষজ দিয়ে নয়, একটা সাদা পদ্ম ফুল দিয়ে হবে। সেই ফুল যেটি 100 বছর পর ফোটে, কিন্তু এইবার 20 বছর আগেই ফুটেছে। গৌরীর মুখ থেকে তার স্বপ্নের বর্ণনা শুনে গড়িয়া এবং বিন্দিয়া খুব ভয় পেয়ে গেলেন। বিন্দিয়া ঘাবড়ে গিয়ে বলল, কোথাও আমাদের মেয়ে গৌরীকে সে জলাশয়টা তো দেখায়নি, যার ব্যাপারে এত বছর ধরে বিচিত্র কিংবদন্তি শুনে এসেছি। মা গৌরী, তুমি স্বপ্নে যে জায়গাটা দেখেছো, আমার মনে হচ্ছে এটা সেই কিংবদন্তি জলাশয়। আর এমনটাও শোনা যায় যে সেই জলাশয়ের ধারে নাকি প্রতি 100 বছর অন্তর একটা করে জাদুকরি পদ্ম ফুল ফোটে। তাহলে এর মানে আমার স্বপ্ন সত্যি ছিল। বাবা, আমি সেই জায়গাটা নিজের চোখে দেখতে চাই। হয়তো সেখানে সত্যিই কোনো সাদা পদ্ম ফুল আছে, যা খেয়ে আমার অসুখ ঠিক হতে পারে। ঠিক আছে মা, আমি তোমাকে জঙ্গল পর্যন্ত পৌঁছানোর পথ বলে দেবো। যখন জঙ্গলের সীমা শুরু হবে, তুমি ডান দিকে ঘুরে যাবে। কিছুটা হাঁটলেই তুমি সেই জলাশয়টি দেখতে পাবে। গৌরী কোনো ভয় ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল। সামনে দুটি রাস্তা যাচ্ছিল, একটি ডান দিকে এবং একটি বাঁ দিকে। গৌরী ডান দিকে হেঁটে চলল। কিছুটা দূর চলার পর সে সেই জায়গায় পৌঁছালো যেখানে তার সামনে সেই সাদা পদ্ম ফুলটি ফুটেছিল। গৌরী আশ্চর্য হয়ে গেল। এ তো সেই স্থান যা আমি স্বপ্নে দেখেছিলাম। গৌরী যেই পদ্ম ফুলটিকে স্পর্শ করতে যাচ্ছিল, সেখানে রং বেরঙের আলোয় একটি সাদা হাঁস প্রকট হয়ে গেল। গৌরী চমকে গেল। আমাকে দেখে আশ্চর্য হওয়ার প্রয়োজন নেই। যে স্বপ্ন তোমাকে দেখানো হয়েছে, সেই স্বপ্ন আমি আমার জাদুকরি শক্তি দিয়ে দেখিয়েছিলাম। আমি তোমাকে এখানে ডেকেছি। তুমি কে? এমন ধরে নাও যে আমি জাদুকরি পদ্ম ফুলের রক্ষক। বছর ধরে আমি রক্ষা করে এসেছি, যাতে এটা কোনো ভুল মানুষের হাতে না লাগে। এখন আমার কথা মন দিয়ে শোনো। কাল পূর্ণিমার রাত, কাল রাতে তোমাকে এখানেই আসতে হবে। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। তোমার বিরল রোগ কেবল এই ফুল দিয়েই ঠিক হবে। কাল রাতে তোমার চিকিৎসার রহস্য বলে দেব। তুমি এখন যেতে পারো। এই বলে হাঁসটি সেখান থেকে উধাও হয়ে গেল। গৌরীও সেখান থেকে চলে গেল। কিন্তু দূর থেকে এই পুরো দৃশ্য রাজ্যের মন্ত্রী দেখছিলেন। মন্ত্রীও সঙ্গে সঙ্গে রাজমহলের দিকে ছুটে গিয়ে রাজা সুরজের সামনে পুরো ঘটনা বলতে লাগলেন। মহারাজ, আজ আমি আরো একটি আশ্চর্যজনক দৃশ্য দেখলাম। আমি দেখলাম যে একটি মেয়ে ওই জাদুকরি হাঁসের সাথে কথা বলছিল। রাজা সুরজ এটা শুনে চমকে উঠে
আশার ঝলক দেখা গেল। এটা তো বড়ই বিচিত্র খবর দিলেন আপনি। তা এখন কি করার ইচ্ছে আছে? মহারাজ, আমার মাথায় একটা উপায় এসেছে। কি উপায়? মহারাজ, আমার মনে হয় যে কাল পূর্ণিমার রাতে ওই হাঁসটা সেই মেয়েটিকে পদ্মফুলটি দিয়ে দেবে। আমি চাই যে যেই সেই ফুল মেয়েটির হাতে আসবে আপনি তার কাছ থেকে ছিনিয়ে নিন। এতে আপনার কোনো ক্ষতিও হবে না এবং আপনি সেই ফুলকে অমরও হতে পারবেন। সামান্য কিছু আমাকেও দিয়ে দেবেন, যাতে আমিও অমরত্ব পেয়ে যাই। এই শুনে রাজা সুরজ খুশি হয়ে গেলেন। রাজকুমার আদিত্য এই পরিকল্পনার সাথে একমত ছিলেন না। বাবা, আমার মনে হয় আপনার মন্ত্রীর কথা মানা উচিত নয়। এই ব্যাপারে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। ফালতু কথা বলো না। কখনো কখনো তো আমার মনে হয় যে তোমার মধ্যে আমার কোনো গুণই নেই। বাবা, আপনি যাকে গুণ বলছেন তাকে দোষ বলা হয়, যে কারণে আপনাকে অত্যাচারী রাজা নামে জানা যায়। এবং ভালোই হয়েছে যে আপনার দোষগুলো আমার রক্তে আসেনি। রাজা সুরজ ক্রোধিত হয়ে গেলেন। কাল তুমিও আমাদের সঙ্গে যাবে। তোমার চোখের সামনেই আমি সেই ফুলটিকে ভেঙে খাবো এবং অমর হয়ে যাব। এদিকে অন্যদিকে গৌরী পুরো ঘটনা নিজের বাবা মাকে জানালো। হরিয়া এটা শুনে হতবাক হয়ে গেল এবং বিন্দিয়ার দিকে দেখতে লাগলো। মেয়ে, তুমি একা জলাশয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলে, আমরা না করিনি। কিন্তু কাল পূর্ণিমার রাতে আমরা তোমাকে একা যেতে দেব না। আমি আর তোমার বাবা দুজনেই তোমার সাথে যাব। হ্যাঁ, আপনারা দুজনেই আমার সাথে যাবেন। বাবা, না জানি কেন আমার মনে হচ্ছে যে সেই কমল ফুলটি আমার অসুখ ঠিক করে দেবে। ভগবানের কৃপায় তাই যেন হয় মা, তাই যেন হয়। পরের পূর্ণিমার রাতে হরিয়া, বিন্দিয়া এবং গৌরী তিনজনেই সেই জাদুকরী জলাশয়ের দিকে রওনা হলেন। জলাশয়ের উপরিভাগ রং বেরঙের আলোয় ঝলমল করছিল। তখনই হঠাৎ সাদা হাঁসটি প্রকট হলো। আমি তোমারই অপেক্ষা করছিলাম গৌরী, তাড়াতাড়ি এই ফুলটি ভেঙে নাও। গৌরী কোনো দ্বিধা ছাড়াই কমল ফুলটি ভেঙে নিল। তখনই রং বেরঙের ঢেউয়ের মাঝে রাজা সুরজ, মন্ত্রী এবং রাজকুমার আদিত্য সেইখানে পৌঁছে গেলেন। সেই সাদা পদ্ম ফুলটি আমার হাতে তুলে দাও। মূর্খ, এমন পাপ করো না। চুপ থাকো, আমার হাতে তলোয়ার আছে। যদি যদি বেশি কথা বলো তাহলে সবার আগে তোমার গলা উড়িয়ে দেব, আর তারপর এই মেয়েটির। যদি তুই হাঁসের কথা মানিস তাহলে তোর বাবার প্রাণ কেড়ে নেব। গৌরী বিবশ হয়ে গেল। সে কমল ফুলটি রাজা সুরজের হাতে তুলে দিল। দেখলে আদিত্য, কত সহজে আমি এই ফুলটি পেয়ে গেলাম। হ্যাঁ, লোকেরা তো এটা ছুঁতেও ভয় পেত। হ্যাঁ, এখন আমি এটা খেয়ে অমর হয়ে যাব। রাজা সুরজ ফুলের একটি অংশ ভাঙল এবং মুখে দিয়ে দিল। পরের মুহূর্তেই তার শরীর নীল হতে শুরু করল। এটা এটা আমার কি হচ্ছে? তখনই সাদা হাঁস রঙিন আলোয় একজন সুন্দর পুরুষে পরিবর্তিত হয়ে গেল। মূর্খ রাজা, লোভের বশবর্তী হয়ে যে এই ফুলটি খেয়েছে সে অমর হয়নি, তার জন্য এটা বিষ হয়ে গেছে, বিষ। লোভী মানুষকে এই ফুল অমরত্ব দেয় না, বরং সোজা নরক লোকের দরজায় পৌঁছে দেয়। তুমি কি এই কথা জানতে মন্ত্রী? না মহারাজ, আমি তো খালি এটাই জানতাম যে এই পদ্ম ফুলটা খেলে নাকি অমর হওয়া যায়। পরের মুহূর্তেই রাজা সুরজ জমিনে পড়ে গেলেন। তার শরীর শান্ত হয়ে গেল। তিনি মারা গিয়েছিলেন। রাজকুমার আদিত্য ক্রোধে তলোয়ার বের করলেন এবং মন্ত্রীর দিকে তাকালেন। তোর ভুল পরামর্শই আমার বাবাকে মৃত্যু দিয়েছে। তুই তাকে কখনো সঠিক পথ দেখাসনি। এখন এখন তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাজকুমার আদিত্য এক কোপেই মন্ত্রী অন্ত করে দিলেন।
পরিবেশে নিস্তব্ধতা ছেয়ে গেল। মা গৌরী, তুমি তাড়াতাড়ি এই সাদা পদ্ম ফুলটি তুলে নাও এবং তার একটি অংশ খেয়ে নাও মা। গৌরী তাই করল। যেই সে ফুলের অংশ খেলো, তার শরীর থেকে আলোর ঢেউ ফেটে বেরোলো। মা, বাবা, আমি একেবারে সুস্থ অনুভব করছি। তোমার যে কখনোই কোনো অসুখ ছিল না গৌরীমা। কি মানে? আসলে তুমি এই পৃথিবীরই নও। এই জলাশয়ের ভেতরে আরো একটি জাদুকরী জগৎ আছে। সেখান থেকেই তোমার জন্ম হয়েছে। 20 বছর আগে তোমার বাবা মা সেই লোকে স্বর্গবাসী হয়েছিলেন। তখন আমি তোমাকে পৃথিবী লোকে পাঠিয়েছিলাম। সেখানে হরিয়া এবং বিন্দিয়া তোমাকে লালন পালন করে বড় করেছে। তোমার অসুখ এই জন্যই বাড়ছিল কারণ তোমার 20 বছর বয়সের পর পৃথিবীর পরিবেশ তোমার জন্য উপযোগী ছিল না। এই কারণেই তুমি অসুস্থ হয়েছিলে মা। এই জন্যই আমি এই সাদা পদ্ম ফুল 20 বছর আগেই ফুটিয়ে দিলাম, যাতে তোমার জীবনটা বাঁচতে পারে। তাহলে কি আমি আপনাদের আসল সন্তান নই? হরিয়ার চোখে জল ভরে এলো। না মা গৌরী, এটাই সত্যি যে তুমি আমাদের আসল সন্তান নও। অনেক বছর আগে আমরা তোমাকে এই জলাশয়ের তীরেই খুঁজে পেয়েছিলাম। কিন্তু আমি আপনাদেরকেই আমার সত্যিকারের মা বাবা মনে করি। এটা তো তোমার সবচেয়ে বড় মানবতা মা। তুমি মানুষদের মাঝে পালিত হয়েছো, তাই তুমি পৃথিবী লোকেই থাকো। আমি 100 বছর পরে আবার ফিরে আসব হাসির রূপে। এই বলে সেই পুরুষ রঙিন আলোয় মিলিয়ে গেলেন। রাজা সুরাজের মৃত্যুর পর রাজকুমার আদিত্য শাসনভার নিলেন। কিছুদিন পর তিনি গৌরীর কাছে এলেন। গৌরী, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি তুমি কি আমার স্ত্রী হবে? হ্যাঁ রাজকুমার। রাজমহলে ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হলো। গৌরী এখন একজন রাজকুমারী হয়ে গিয়েছিল। রঙিন আলোর